এখন সময় হয়েছে 4:13 আর আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। অনেকদিন পর আবার একটা রাইড আসছে, আর এর পুরীর মাঝখানে আর একটা রাইডও হয়নি। আর আজকে আমার সাথে কে যাচ্ছে, চলে আয় ভাই, দেখিয়ে দিই। তোমরা সবাই চেনোই, সেই লম্বা আমার ভাই। আজকে আমার সাথে ভাই যাচ্ছে। চলো বেশি না মুখে ভাব, আজকে করা যাক স্টার্ট। চলো, এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর এখন বাজে 4:48। অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে, কারণ লাগেজ টাগেজ কিছু লোড ফোড করা ছিল না। আর এখন দেখতে পাচ্ছ এখনও সূর্যই ওঠেনি, এখনও পুরো অন্ধকারই রয়েছে। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। এই সকালের ওয়েদারটা একটা অন্য রকমই লাগে। এখনও যে রোদ ওঠেনি, এই যে একটা ঠান্ডা হাওয়া, আর হেলমেটের মধ্যে থেকে যে একটা হালকা মৃদু ঠান্ডা হাওয়া ঢুকছে ভেতরে, আর এই অন্ধকার আর এই ফাঁকা রাস্তা। যারা একমাত্র এই বাইক রাইড করে ভোরবেলার দিকে, তারাই একমাত্র জানে এই ওয়েদারের মজা। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে পুজো চলেই এসছে, পুজোর সব কাজ একদম শুরু হয়ে গেছে তোড়জোড়। আর আমরা বাগুইহাটি ঢুকছি। তো এখন লেক টাউন চলে এসছি, আর এই লেক টাউন আসলেই শ্রীভূমির প্যান্ডেলের কথা মনে পড়ে যায়, কারণ এই সাইডে প্যান্ডেল একদম তৈরি হচ্ছে। আর আজকে আমরা মৌসুমী আইল্যান্ড যাচ্ছি, আর কালকে হচ্ছে মহালয়া। এমনই একটা দিনে যাচ্ছি। আমি ভেবেছিলাম তো মহালয়ার দিনই বেরোবো, তারপর ভাবলাম যে না, মহালয়ার দিন বেরোলে একটু সমস্যা হতে পারে, কারণ আমরা প্রথমতে তাহলে বাড়ি আসবো। এবার প্রথমতে যখন বাড়ি আসবো তখন একটা সমস্যা দেখা দিতে পারে, কারণ এখন তো মহালয়ার সময় সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। যদি কোনো জায়গায় নো এন্ট্রি হয়ে যায়, তখন অনেক ঘুরে ঘুরে বাড়ি ফিরতে হবে, তখন একটা আলাদা প্রবলেম হবে। ওই জন্যই ভাবলাম না, মহালয়ার একদিন আগেই হুট করে প্ল্যান হলো, হুট করে বেরিয়ে গেলাম। মানে জাস্ট কালকে ভেবেছি যে যাবো আজকে, জাস্ট সব গাড়ি সার্ভিসিং দিয়ে সব কিছু কমপ্লিট করে একদম বেরিয়ে পড়েছি আজকে। কি অসাধারণ লাগছে দেখো, সকালটা হচ্ছে, আলোটা ফুটছে, আর এই আলোটা ব্রিজের অসাধারণ একটা লাগছে ভিউটা। জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো, কিন্তু আমার তো জাস্ট সেই লাগছে, সেই। আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি, তার একটাই কারণ, এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো খুব জ্যাম হয়, মানে মারাত্মক জ্যাম হয়, মারাত্মক জ্যাম। এবার এই জ্যামটাকে অতিক্রম করার জন্যই একদম ভোর ভেরিয়েছি, যেন ওখানে 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাই। নাহলে এইসব রাস্তায় এতটাই জ্যাম হয় যে 4 ঘন্টার রাস্তা সেটা আরও 2 ঘন্টা এক্সট্রা হয়ে যায়। তাই জন্য একদম ভোর বেরিয়েছি। আর রোদও পাবো না, সেটাও একটা কারণ আছে। আমি 4টের সময় ভেবেছিলাম বেরোবো, কিন্তু 4টের সময় তো আর বেরানো হয়নি, সেটা প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে, কারণ আমাদের উঠতেও দেরি হয়ে গেছিলো। তাই জন্য যারা তোমরা নতুন বিগিনার রাইডার আছো, রাইড করছো, তাদের জন্য একটাই বলবো, তোমরা এক্সাইটেড হয়ে রাত্রিবেলা না ঘুমালে এইসব করবে না। কারণ হচ্ছে মিনিমাম 8 ঘন্টা তোমাদের ঘুম দরকার একটা রাইডে বেরানোর আগে। না হলে একবার যদি কোনোভাবে ঘুম চলে আসে গাড়ি চালাতে খুব খারাপ হবে। এই এক্সপিরিয়েন্সটা আমার একবার নিজের স্কুটিতে হয়েছিল, যে তখন আমি রাইড ফাইড করতাম না, জাস্ট খেয়ে দিয়ে উঠে আমি বেরোচ্ছি দুপুরবেলা, আমি ক্লাসে যাচ্ছিলাম, এরকম হেলমেটের ভেতর থেকে হাওয়া লেগেছে, কয়েক সেকেন্ডের জন্য আমি ঘুমিয়ে পড়েছি। নিজের একটা এক্সপিরিয়েন্স আছে তো, এবার পড়ে যাইনি, জাস্ট তখনই আবার উঠে গেছি। তারপর জল ছিল, জল মুখে ঢুকে দিলাম, তারপর গিয়ে একটু ঠিকঠাক হলো। আর তোমরা এই ভুলটা অবশ্যই করো না, কারণ আমার নিজের তো ফেস করেছি, তাই জন্য তোমাদেরকে বললাম জিনিসটা। কারণ মিনিমাম 8 ঘন্টা ঘুম দরকার। সবাই ভাবে ঘুমটা কী আছে, কিন্তু যেদিন তোমরা ফিল করবে সেদিন তোমরা বুঝতে পারবে জিনিসটা, যে ঘুমটা একটা মানুষের কতটা প্রয়োজন একটা রাইড করার আগে। তো এখন মা ফ্লাইওভারে উঠে গেছি, আর সামনেই JW ম্যারিয়েট, আর ওই সাইডে ITC রয়্যাল বেঙ্গল। অসাধারণ দেখতে লাগে ITC রয়্যাল বেঙ্গলটাকে। আর আলো এখন ভালোই ফুটে গেছে, আর এই ওয়েদারটা জাস্ট অসাম লাগছে, অসাম। এখন ভালোই আলো ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমরা ব্রিজে আছি। এখনও এখান থেকে অনেকক্ষণই লাগবে, প্রায় 3 ঘন্টা 19 মিনিট মতন দেখাচ্ছে, তার বেশি ছাড়া কম লাগবে না। কারণ হচ্ছে অনেক জায়গাতেই দাঁড়াবো, ওই জন্য টাইমটা ভালোই লাগবে। আর এই যে রোডটা দেখছো, এই রোডটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড।
আমরা আসছি বারাসাত থেকে। বারাসাত থেকে তোমাদের বললামই প্রায় 144 কিলোমিটার রাস্তা মৌসুমী আইল্যান্ড। আমাদের লেক টাউনের ওখান থেকে ব্রিজ ধরে তারপর আমরা এই জোকার দিকে যাচ্ছি ডায়মন্ড হারবার রোড হয়ে, কারণ আমাদের এই রুটটাই যেতে হবে। এই সামনে যে দাদা যাচ্ছে হঠাৎ করে দেখালো আর জিজ্ঞেস করছে যে তুমি বকখালি যাচ্ছ? আমি যে না, মৌসুমী আইল্যান্ড। বলে আমি যাচ্ছি বকখালি। আচ্ছা ঠিক আছে, চলো একই সাথে যাওয়া যাবে। এখন জোকা ক্রস করে এই দিকে ঢুকে গেছি বাজারের দিকে। বাজারে এখন জ্যাম, কারণ একদম সকাল সকাল তো, তাই জন্য একদম বাজারে সব বসছে, তাই জন্য ভালোই জ্যাম আছে। এখন আমরা আমতলা বিষ্ণুপুর বাজার ক্রস করলাম জাস্ট, আর দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে সময় হয়েছে 6:06, কিন্তু তারপরও কি জ্যাম রাস্তা এদিকে, কারণ সকাল সকাল সব বাজারগুলো বসছে, তাই জন্যই আরও জ্যামটা বেশি হচ্ছে। আর পিছনে এই বাসটা করেই যাচ্ছে, মাথা ফাথা খারাপ করে দিচ্ছে। আর আমি বাড়ি থেকেই তো ফুল ট্যাঙ্কি তেল করে এনেছিলাম, তাই আর কোনো সমস্যা হয়নি আমার যে কোনো জায়গায় আবার ভরাবো। আর সকাল ভোরবেলা আমাদের দিকে কোনো পাম্প খোলাও থাকে না। আর দেখো গঙ্গাসাগর, বকখালি সব এইদিকে। আমরা এবারে এইদিকে রাস্তাটা নিলাম, ডায়মন্ড দিয়ে যাচ্ছি না। ডায়মন্ড আমাদের এরকম ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হয়, আর আমরা এখান থেকে সোজা চলে এসেছি ভেতরের রাস্তা দিয়ে, কারণ ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে, আর এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে, তাই জন্য এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তোমাদের যে দেখালাম যে দুটো সাইনবোর্ড পড়ছে, তারপরেই ডান দিকে একটা রাস্তা আছে যেটা ডায়মন্ড চলে যাবে, আর একটা হচ্ছে সোজা উস্তির দিকে চলে যাবে। ওই উস্তির দিকে রোডটা নিয়ে নেবে, তাহলেই তোমরা চলে আসবে কাকদ্বীপের দিকে। দুটো একই জায়গায় মেশে দুটো রাস্তা, কিন্তু ওই দিকটা একটু জ্যাম হয় আর এই দিকটা একটু কম জ্যাম হয়, তাই জন্য তোমরা এই রাস্তাটা চুজ করে নেবে। দেখো এরকম পুরো একদম রাস্তা এরকম ফাঁকাই থাকে। আমাদের এখনও এখান থেকে টাইম লাগবে 2 ঘন্টা 27 মিনিট, আর এখন এখান থেকে কিলোমিটার বাকি 83 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায় খুব খারাপ আছে। আমার এখন একটাই কথা, এখনও তো ঠান্ডা পড়েনি, তার আগেই এত কুয়াশা কি করে হয়? এদিকে খুব পরিমাণ কুয়াশা, তোমাদের এর আগেও দেখিয়েছি, কলকাতার দিকেও কুয়াশাই ছিল। এখনও কুয়াশা কাটেনি, এখন বাজে 6:23 মতন, তারপরও কুয়াশা কাটেনি। তোমাদের একবার ডিটেলস দিয়ে দিই, তোমরা কি করে আসবে এদিকে বাইক নিয়ে যদি আসতে চাও। আমরা যেরকম বারাসাত থেকে এসছি, সেরকম তোমরা যদি বারাসাত থেকে আসো, তোমরা প্রথমেই তো চলে আসবে লেক টাউন থেকে সল্টলেকের সাইডে চলে আসবে, যেখান থেকে মা ফ্লাইওভার ধরে নিতে পারবে। তারপর ওইদিকে জোকার দিকে আসবে, পুরো জোকার দিকে এসে ওখান থেকে জোকা থেকে একদম স্ট্রেট, কোনো দিকে বেঁকতে হবে না, কিছুই হবে না। আর আমি তো কোন ক্যাম্পে থাকছি সেই ডিটেলসটা তোমাদের শেয়ার করেই দেবো ডেসক্রিপশানে। আর তার যে ম্যাপ, গুগল ম্যাপ, সেই গুগল ম্যাপের লোকেশানও আমি তোমাদের জন্য দিয়ে দেবো। আর তোমরা যদি কেউ ট্রেন করে আসতে যাও, তাই জন্য তোমাদের ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে একদম ফার্স্ট ট্রেন হচ্ছে 5:12-তে। 5:12 ট্রেনটা ধরলে তোমরা অনেক তাড়াতাড়ি চলে আসতে পারবে নামখানায়। আর নামখানায় নেমে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, টোটো অটো, ওখান থেকে বকখালি, মৌসুমী আইল্যান্ড, তোমরা যেটা চাও সেটাই যেতে পারো। ওখান থেকে শুধু টোটোদের বললে বা অটোকে বললেই তোমরা ওখান থেকে চলে যেতে পারবে। আর ওখান থেকে অটো যদি তোমরা সিঙ্গেল যাও, মানে তোমরা যদি কোনো গাড়ি রিজার্ভ করে না যাও, তাহলে তোমাদের দুবার ভেঙে অটো করতে যেতে হবে। একবার হয়তো 30 টাকা আর একবার হয়তো 20 টাকা, সেটা আমি প্রপার প্রাইসটা জানি না, ওরকমই 20 টাকা 30 টাকা সামথিং এরকমই হবে। আর যদি তোমরা গ্রুপে আসো 6-7 জন মতন বা 5-6 জন মতন, তাহলে তোমাদের একটা অটোয় 300 টাকা ভাড়া লাগবে। আর ওখান থেকে তোমাদের তাহলে তোমরা একবার ডাইরেক্ট চলে যেতে পারবে, ওটা পুরো রিজার্ভ করলে 300 টাকার ভেতরে। তোমাদের গ্রুপে হলে তোমাদের ওটা অনেকটা প্রফিটেবল হবে। আর ওখান থেকে তোমাদের একটা ঘাটে নিয়ে যাবে, ঘাটে নিয়ে গিয়ে তোমাদের নৌকা পার হওয়ার পর আবার একটা টোটো ধরতে হবে। তোমরা যেই ক্যাম্পে বুক করেছো সেই ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য নাম বললেই তোমাদের ওই ক্যাম্পে নিয়ে যাবে। ওফ, সাইডটা কি অসাধারণ লাগছে, গ্রিনারি আর কুয়াশা, ওফ অসাধারণ। ও এই রাস্তাটা, ভাই তো পিছনে গান করতে শুরু করে দিয়েছে, একদম মজা পেয়ে গেছে, তাই তো? দীঘার মতন জোশ আছে তো?
শুনতে পাচ্ছি না। চলো খেলা হবে, তাই তো? এখন আমরা উস্তিতে ঢুকে গেছি, আর কিছুটা যাওয়ার পর, এরকম রাস্তাটা যাওয়ার পর আমরা এই দিক থেকে বাঁ দিকে ঢুকে যাবো। বাঁ দিকে ঢুকলেই ওখান থেকে আমাদের কাকদ্বীপ চলে যাবো। এই দেখো বোর্ডে লেখা রয়েছে কাকদ্বীপ এখান থেকে 144 কিলোমিটার। আর দেখো সামনে গাড়িতে কীভাবে টাকা নিচ্ছে, শুরু হয়ে গেল এখান থেকে, একদম শুরু, যে গাড়িতে এরকমভাবে টাকা, একদম লরিতে টাকা নিচ্ছে পুলিশরা। এবার এখান থেকে গাড়ি আমাকে একদম আস্তে বুঝে শুনে চালাতে হবে, কারণ যদি আমি বেশি এখানে স্পিড আপ করি আর পুলিশ যদি ধরে একদম ক্যামেরা লাগিয়ে অবস্থায়, তাহলে আমাকে ওখানে 1000 টাকার চালান মেরে দেবে হাই স্পিডের জন্য। এটা জাস্ট শুরু, তোমাদের দেখানো শুরু করলাম যে এই একটা গেল, এর পরপর করে যে থাকবে পুলিশ অনেক জায়গাতেই। তাই জন্য স্পিডটা আমাকে 50-এর ভেতর মেনটেন করতে হবে। শুরু হয়ে গেছে পুলিশের উৎপাত। ডান দিকে পুলিশ দাঁড়িয়েছিল পরপর শুধু ধরার জন্য। ক্যামেরাটা জাস্ট বন্ধ ছিল, জাস্ট আমি চালু করে দিলাম পুলিশটাকে দেখেই। এই রাস্তাটায় পুরোটাই তোমরা পুলিশ পাবে, একদম পুলিশে ভরা, পরপর যাবে আর পুলিশ, যাবে আর পুলিশ। নেত্রা স্টেশন এখন আমরা ক্রস করছি। সবাই টোল ক্রস করে, আমরা রেল গেট ক্রস করছি। এই যে আমরা যে ডায়মন্ড দিয়ে আসতাম, তাহলে আমরা এই ডান দিক থেকে আসতাম, আর আমরা এখন এই ভেতরে গলি দিয়ে আসলাম, যে ফাঁকা রাস্তা দিয়ে। এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এই দিকটা হচ্ছে সোজা চলে গেলেই কাকদ্বীপ। আর দেখো সূর্যি মামা পুরো একদম মাথার উপর উঠে গেছে, আর সামনে আমাদের চাচা যাচ্ছে। এই কাকা কোথায় ঢুকছো তুমি? গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর থেকেই মেন খেলাটা শুরু হবে কিছুক্ষণ বাদ থেকে। এই রাস্তাটায় কোনো জায়গায় আমি টানবো না, কোনো জায়গায় আমি টানবো না, টানলেই কেস খাবো যদি পুলিশ থাকে। এই দেখো এইখানে যে স্পিড লিমিট লেখা 60, এই 60-র উপরে করলেই তোমরা ওখানে যদি কোনো ক্যামেরা লাগানো থাকে তো এখানে চালান মেরে দেয়। আমি তাই জন্য একদম মেনটেন করে গাড়ি চালাচ্ছি এদিকে, কারণ কাকদ্বীপটা আমি ক্রস করে গেলে আর কোনো পুলিশের টেনশন নেই আমার। আর তোমরা যদি কেউ গঙ্গাসাগর যেতে চাও তাহলেও কিন্তু তোমাদের এই রুটটাই ব্যবহার করতে হবে, মানে এই রুট দিয়েই তোমাদের যেতে হবে। রামকৃষ্ণপুর এখন আমরা আছি, আর এই সামনে যে এই গাড়িটা করে যাচ্ছে, এই গাড়িটা থেকে বাচ্চাটা তখন থেকে আমাদের দেখছে, কাকিমা ওই বাচ্চাটা, ওইদিকেও একটা কাকিমা আছে, আমাদের কীভাবে একটা দেখছে, মনে হচ্ছে আমরা রোড যাচ্ছি সেরকমভাবে। আর এই বাচ্চাটা তাকিয়েই রয়েছে। সামনে দেখো পুলিশ পড়বে 100%, সামনে পুলিশ থাকবে। এই জায়গাটা আমি দেখেছি, ওই দেখো কোনায় দাঁড়িয়ে রয়েছে সব, এখানে পুলিশের আড্ডা। এই দেখো দাঁড়িয়ে রয়েছে কীভাবে, স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, পুরো একদম ধরবে। বলেছিলাম তোমাদের এখানে স্পিড মিটার নিয়ে বসে থাকে। আমার যদি এটা 60-এর উপরে স্পিড হতো তো আমাকে ধরে নিত, আর তারপরে একটা চালান মেরে দিত। আর আমার মাত্র স্পিড হচ্ছে 41-42, তাই আমি বেঁচে গেছি। কিন্তু এরপরও আর সামনেও একটা ধরে। এখন সময় হয়েছে 7:24, আর এখান থেকে এখনও 1 ঘন্টা 50 মিনিট লাগবে দেখাচ্ছে। আমরা এখনও কাকদ্বীপ ঢুকিনি, আর কিলোমিটার বাকি হচ্ছে 53 কিলোমিটার। আর ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে 9:20-তে, দেখি কখন ঢুকি। আর এখানে তো আমি এখনও পর্যন্ত আসতে চালাচ্ছি, কাকদ্বীপ বাস স্ট্যান্ড অবধি আমি আসতেই চালাবো, কারণ হচ্ছে আমাকে এই জায়গায় স্পিডটা মেনটেন করতে হবে। তোমাদের আগেই দেখালাম যে ওখানে পুলিশগুলো কীভাবে স্পিড মিটার নিয়ে দাঁড়িয়েছিল, যখন খুশি চালান মেরে দেবে। তাই জন্য স্পিডটা মেনটেন করছি, মেনটেন করে তারপর ওখান থেকে আবার কিছুটা টানবো, তখন অনেকটা টাইম ম্যানেজ হয়ে যাবে ওই দিক দিয়ে। আর খেয়ার জন্য তো আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে অনেকক্ষণই দাঁড়াতে হবে। আর মাঝখানে ইচ্ছা আছে একটা চায় ব্রেক নেওয়ার, দেখি কি করা যায়। এই সামনেও আবার একটা এখানটায় দাঁড়িয়ে থাকে, সেম ক্যামেরা নিয়ে এখানে বসে থাকে, সেম ক্যামেরা নিয়ে এখানে বসে থাকে, সেম আসে ক্যামেরা নিয়ে বসে থাকে।
সেম এখানেও একটা ক্যামেরা নিয়ে বসে থাকে। জাস্ট ওইখানে চেকিং করছে, এই যেখানে তোমাদের দেখালাম এই যে চেকিং করছে। আর এখন আমরা এখানে একটু চা খাচ্ছি, এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু চা খাই নিচ্ছে। আর আমার গাড়ি এখানে। আর ভাই কিরকম অবস্থা? ভয় লাগছিল। কি লাগছে? পুলিশ দেখে ভয় লাগছে না? আমি তো জানি ভাই সব কিছু। তো কাকদ্বীপ এখান থেকে 3.5 কিলোমিটার, আর বকখালি হচ্ছে 43, আর গঙ্গাসাগর থেকে ডান দিকে যেতে হবে, তাহলে 36 কিলোমিটার। এই যে 3.5 কিলোমিটার আগে, 3.5টাকে তোমরা 4 ধরো, 4 কিলোমিটার মতন আগে পুলিশের যে চেক পয়েন্টটা তোমাদের দেখালাম, যে ওখানে ক্যামেরা নিয়ে বসে থাকে পরপর দুটো, ওখানে তোমরা কাকদ্বীপ তোমরা একটা কাজ করবে, তোমাদের সব থেকে ভালো একটা বলে দিই, তোমরা এই পুলিশের এটাতে বাঁচার থেকে যখনই তোমরা ম্যাপে কাকদ্বীপ বাস স্ট্যান্ড মারবে, তার আগে 5 কিলোমিটার 6 কিলোমিটার কি 10 কিলোমিটার আগের থেকে তোমরা গাড়িটাকে স্লো করে দেবে, একদম 50-এর মধ্যে রাখবে। 60 হচ্ছে স্পিড, ওখানে 60 মেনটেন করতে হয় ওখানে। তাই জন্য তোমরা একটা কাজ করবে, আগের থেকেই স্লো করে দেবে, স্লো করে দিয়ে বেরিয়ে আসবে। কাকদ্বীপ থেকে 5 কিলোমিটার আগে একটা পড়ে, আর অনেকক্ষণ আগে, যেটা তোমাদের ভিডিওতে দেখালাম, অনেকক্ষণ আগে একটা পড়ে। তোমরা একটুখানি এই রাস্তাটা একটু বুঝে শুনে চালিও। আমরা এখন কাকদ্বীপ ক্রস করে চলে এসেছি, আর এখন এখান থেকে একদম সোজা বেরোতে হবে যেরকম রাস্তা রয়েছে, তাহলে আমরা গিয়ে নামখানায় পৌঁছাবো। এরা কিভাবে একটা আমাকে দেখছে, ভাবছে এলিয়েন মনে হয়। এখানে এই দিদিটা সবাইকে দেখাচ্ছে, বাচ্চাগুলোকে, দেখ দেখ পিছনে তাকা, আর কিভাবে একটা হাসছে। পিছন ঘুরে ঘুরে দেখছি আমাকে। কিভাবে একটা দেখছিল, আমার কেউ দেখলে নিজেকে কেমন আনকমফোর্টেবল ফিল আসে, তাই জন্য তখন আমি ভাইজারটা নামিয়ে দিই। কেউ যদি দেখে, নিজের ভেতর থেকে কেমন মনে আনকমফোর্টেবল ফিল আসছে, তাই জন্য ভাইজারটা নামিয়ে দিই আমি। এখন সময় হয়েছে 8:27, আর এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট লাগবে, আর কিলোমিটার বাকি 31 কিলোমিটার। জাস্ট অসাধারণ রাস্তা, এই দিকটা একদম মোমের মতন রাস্তা, কোনো প্রবলেম নেই, গাড়ি একদম স্মুথ যাচ্ছে। যেমন ওয়েদার তেমনি রাস্তা, তেমনি বাইক, তেমনি রাইডার। कुछ ज़्यादा बोल दिया तो कमेंट कर देना। যাই হোক না কেন, এই শহরের কোলাহল ছেড়ে এই যে গ্রাম্য পরিবেশের, এই গ্রাম্য বাড়ি ঘর গাছপালা এইসব দেখতে কিন্তু খুব ভালোই লাগে। বকখালি এখান থেকে 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার, আর একটা সামনে টোল ব্রিজ পড়বে, আর বাঁদিকে আছে সার্ভিস লেন। তো এখন আমরা নামখানার ব্রিজে উঠে গেছি, দেখতেই পাচ্ছো এটা হচ্ছে নামখানার ব্রিজ। আর এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে সব নিয়ে যাওয়ার জন্য, অনেক টোটো আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, যে নামখানার থেকে যেন সবাই এখান থেকে যায়। আমরা যখন প্রথমবার বকখালি গেছিলাম বন্ধুরা মিলে, তখন এইটার উপর দিয়ে আমরা টোটো করে নিয়ে গেছিলাম আমাদের, আর এখান থেকে টোটো করে যেতে অনেক টাইম লেগেছিলো। আর এই সাইডের ভিউটা দেখো, ও অসাধারণ। এখন একটু নামখানার এই ব্রিজে দাঁড়িয়ে কিছু ফটো তুলছি, আর অলওয়েজ ভাই আমার হচ্ছে ফটোগ্রাফার থাকে, ওই যে ভাই আমার ফটো তুলছে। এখান থেকে এখনও আমাদের 20 কিলোমিটার রাস্তা যেতে হবে, মোটামুটি 1 ঘন্টা আমাদের লেগে যাবে যেতে। আর সামনে একটা টোল গেট পড়বে, ওই যে দেখতে পাচ্ছ একটা টোল গেট। আর এখান থেকে দেখাচ্ছে বকখালি হচ্ছে 24 কিলোমিটার। আমরা তো মনে হয় বাদিক দিয়ে বেরিয়ে যাব। এই টোল গেটটা বন্ধ, কারণ আমরা এখান থেকে যাব, কারণ হচ্ছে আমাদের টোল দিতে হবে না, কারণ একটাই কারণ, আমরা হচ্ছে বাইক নিয়ে যাচ্ছি, তাই আমাদের টোল দিতে লাগবে না। বাইকের তো কোনো টোল নেই, তাই আমরা বাইকের টোল দেব না।
মেঘ করে আসছে। আগে কি সুন্দর রোদ ছিল, এই দিকটা রোদ রোদ আছে, কিন্তু এই দিকটা পুরো মেঘ করে আসছে, অন্ধকার হয়ে গেল হঠাৎ করে। বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি না। আর এখন এই গলির ভেতরে ঢুকে গেছি। এটাই বললো যে পাতিবুনিয়া ঘাট যাওয়া যায় এটা দিয়ে, মানে আমরা যে ঘাটে যাবো সেই ঘাটটার নাম হচ্ছে পাতিবুনিয়া। সেই গলিতে এখন আমরা ঢুকে গেছি। আর এই রাস্তাটা খুব সুন্দর করেছে। আমি আগে যত ভিডিও দেখেছি যতজনের, তাদের ভিডিও, পুরনো ভিডিওতে এই রাস্তাটা খুব খারাপ ছিল। খুব রিসেন্টলি হয়তো 2-3 মাস কি 5-6 মাস হয়েছে যে এই রাস্তাটা ভালো করেছে। আগে রাস্তাটা খুব খারাপ ছিল। আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স যে অ্যাডভেঞ্চারাস হবে যে আমার এই টাইগারকে নৌকোর উপর তোলা। আমি এমনিও নৌকা একটু ভয় পাই, উঠেছি, কিন্তু নৌকো বললে ভুল হবে, ওটা আসলে ভ্যাসেল টাইপসের জিনিস। যে প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হবে যে আমি আমার গাড়িটাকে ওর উপরে নামাবো। প্রথম কথা হচ্ছে ইয়ের থেকে নামাতে হবে, সিঁড়ি থেকে, অত উঁচু থেকে সিঁড়ি থেকে নামাতে হবে। যদিও ভাই আছে আমার সাথে, আমি একা নেই, তাতে একটা খুব ভালো প্লাস পয়েন্ট আছে আমার। তো প্রথমবার এক্সপিরিয়েন্স করব, ভাই আছে সাথে, সমস্যা হওয়ার কথা না। ওখানে ভয় লাগলে ওখানে যারা ওই ভ্যাসেল চালায় তারা আছে, তারাও নামিয়ে দেয়। হয়তো তখন 100 টাকা নেয়, 100 টাকা কি 50 টাকা জানি না, সেটা ঠিকঠাক। আমি চাই আমি আমার গাড়িকে আমি নামাতে আর আমি উঠাতে। দেখা যাক, যদি একান্ত খুব ভয় লাগে বা না পারি তখন তো ওরা আছেই। তার আগে আমি চেষ্টা করবো যেন আমি নামাতে পারি। এটা একটা বড় আমার কাছে অ্যাডভেঞ্চার টাইপসের, যে নামাবো ওঠাবো, এটা পারি কি না একা একা। দেখা যাক কতটা কি হয়, পারি কি পারি না। একজন বললো ভ্যাসেল ছেড়ে দেবে জাস্ট, নামাবো কি করে ভাই? দাদা যাবে না এবারে? যা ঢাল। হ্যাঁ কি বলছি দাদা, এখানে গাড়ি এরকম এতটা উঁচু দেখে আমি আর কোনো রিস্কই নিলাম না। দাদাদের বলে দিলাম, দাদা 60 টাকা নেবে বললো, করে দিল, ভালো হলো। এদিকে পার হয়ে গেছি পাতিবুনিয়া ঘাট থেকে, এদিকে চলে এসেছি। আর দাদা এখন আমার গাড়িটা এখন পার করে দেবে এই দিক দিয়ে। আর এখান থেকে খুবই সমস্যা, নিজে একা যারা এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য এইসব করা চারটিখানি কথা না। গাড়ি তো ঘুরে যাবে, এদিকে নামানো ওঠানোই তো সমস্যা এগুলো। আর ওটা ছিল একদম খাড়া আরও। লাগবে না অতটা নিচে, একদম আরামসে বের করে দিল, ওখানে আর কোনো সমস্যা হয়নি। আগে 50 টাকা ছিল না তোমাদের বাইকে? আগেও একই ছিল? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তুলে দেয় তাহলে। এবারে ওই যে 60 টাকা নিয়ে গেল, এবারে তুলে দেখে কোনো কারণে ফলস করে গেল, পুরো ভেঙে গেল, পুরো ক্ষতিপূরণ আমরা দেব। আচ্ছা, পুরো ক্ষতিপূরণ না এইখানে তুলে দিতে পারতাম, কিন্তু ওইখানে এখন জোয়ার আছে, হ্যাঁ জল নেমে গেলে তোমরা পারবে না, জল নেমে গেলে তো সিন হবে। ওখানে তো দেখে আমার ইচ্ছা ছিল আমারই নামানোর, কিন্তু ওখানে দেখে দেখলাম যে না, রিস্ক নিয়ে এলাম না, গাড়িটা গাড়ি পড়ে গেলে তার থেকে থাক। ওই জন্য ছেড়ে দিলাম। না সেটাই, আর তার মধ্যে মাল লোড আছে তো। হ্যাঁ হ্যাঁ আসলে তো এখন আমরা ঘাট পার করে চলে এসেছি। আর দাদারা একদম আরামসে পার করে দিল। আমি বলছিলাম যে আমার একদম মানে তোমাদের বলছিলাম যে একটু আগেই যে আমার ইচ্ছা ছিল আমারই পার করানোর, কিন্তু এতটা ঢাল দেখে না আর কোনো রিস্কই নিলাম না। কারণ যদি একবার গাড়িটা পড়ে যায় তো বহুত সমস্যা হয়ে যাবে। এই দিক দিয়ে পার করাটা কোনো ব্যাপার ছিল না, ও পারে এই পারে এসে, কিন্তু পাতিবুনিয়া ঘাট থেকে নামানো বহুত রিস্কি ছিল, বহুত রিস্কি। আর দাদারা বললো তোমরা শুনলে যে যদি কিছু হয় তাহলে
আমরা পুরো আমাদের খরচা দিয়ে দেবো, গাড়ির খরচা যা ভাঙবে। এবার কথাটা কতটা সত্যি সেটা জানি না, কিন্তু এদের এক্সপিরিয়েন্স আছে বলে তাই জন্য আমি ভাবলাম যে ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। আর বেশিক্ষণ সময়ও পাইনি ভাবার, কারণ তখন দেখতেই পেয়েছিলে যে গাড়ি ছেড়ে দিচ্ছে, মানে গাড়ি বলতে ভেসেলটা ছেড়ে দিচ্ছিলো। আমি বললাম যে হবে না, তখন বললো নিয়ে নিচ্ছি দাঁড়াও, তখন নিয়েই সঙ্গে সঙ্গে পার করিয়ে দিল। আর 60 টাকা নিল, আমরা দুজন ছিলাম, গাড়ি আর আমাদের দুজন নিয়ে 60 টাকা নিল, প্লাস পারও করে দিল, নামিয়েও দিল, আবার এখান থেকে উঠিয়েও দিল, সবই ভালো। আর এখান থেকে বলে দিলাম, জিজ্ঞেস করলাম যে আগে কি 50 টাকা ছিল না, বলছে না 50 টাকা ছিল না, 60 টাকাই ছিল। তারপর তো শুনলেই যে কী বললো। যাই হোক, নিজে পার করার থেকে মনে হলো যে এদের কাছ থেকে 50-60 টাকা দিয়ে পার করে নেওয়া ভালো, কারণ গাড়িটা অনেক দামি, কিছু হলে বহুত প্রবলেম হয়ে যাবে। এখন যাচ্ছি আমরা হচ্ছে শুকতারা বিচ ক্যাম্প, যেখানে আমরা বুক করেছিলাম। এতক্ষণ তোমাদের বলিনি, এখন তোমাদের বলছি। আমরা যাচ্ছি হচ্ছে শুকতারা বিচ ক্যাম্প, যেখানে হচ্ছে আমাদের বুকিং করা রয়েছে। আর শেষমেশ 1 মিনিট লাগবে শুকতারা বিচ ক্যাম্পে পৌঁছাতে। সামনেই, এটা না, সামনে একদম লাস্টের দিকে শুকতারা বিচ ক্যাম্প দেখা মনে হচ্ছে, যার লোকেশন দেওয়া রয়েছে। ঢুকে দেবো? ওটা কি ওই সাইডে? গাড়িটা ওখানে এখন পার্কিং করে দিলাম। পিছেই বলেছিল একদম বিচ ক্যাম্পের ভেতরেই নিয়ে যাবে, কিন্তু ওখানে মেঘ ঠেক ডাকছে, তাই জন্য বললো যে এখানে রেখে দাও, বৃষ্টি হলে গাড়ি ভিজে যাবে, আর এখান থেকে নামানো খুব চাপের হয়ে যাবে। তাই জন্য বললো যে থাক, তুমি এখানেই রেখে দাও, গাড়ি একদম সেফ থাকবে। তাই জন্য আর এখানেই রেখে দিলাম দাদাদের কথা শুনে। ও প্রথম এই সমুদ্রের ভিউটা দেখে না কি যে ভালো লাগছে, শান্তি। এই শান্তি কাকে বোঝাবো, তোমাদের হয়তো দেখে ভালো লাগছে এই শান্তিটা। ও হো ক্যা নজারা হে। আমি তো মনে হচ্ছে এখনই নেমে পড়বো সমুদ্রে স্নান করতে। এই যে আমাদের ক্যাম্প, এই যে সমুদ্রের ভিউ, ক্যাম্পের এন্ট্রেন্স এইটা। দাদা বলছিল কি এইটা কাজ চলছে। আমার সাথে সৌমজিৎ। এই একটা রুম, এই একটা রুম দাদা দেখাচ্ছে, দুটো রুম, দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হলো। দুটো তো একই, ওই ঠিক আছে, এটাই দাও তাহলে, এটাই ভালো লাগছে। হ্যাঁ, আমরা এই দুটো রুম দেখে আমি এই রুমটাই পছন্দ করে রেখেছিলাম, বলেছিলাম দাদাকে এই রুমটার জন্যই। ঘরে ঢুকতে না ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, দুটো থামস আপ। ভাই কিরম অবস্থা? আর একটু কটা বাজে তোর ফোন দিয়ে সময়টা দেখিয়ে দে, দেখা কটা বাজে। এখন 9:50। 9:50। আমরা বেরিয়েছি কটায়? 5টা মতন। 5টা, 4টে, 4:30। ওই 4:48 বেরিয়েছি, আর এখন বাজে 5টা, সরি 5টা না, কি বলছি, 9:50। 9:50। কতক্ষণ লাগলো তোমরা হিসাব করে নাও, আমরা একটু ফ্রেশ হয়ে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিই, তারপর দেখাচ্ছি।